স্ক্রিনটা দেখতে পাচ্ছিস কিনা একটু বল। হ্যালো, স্ক্রিনটা দেখতে পাচ্ছিস কিনা একটু বল। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেসপিরেটরি সিস্টেম পার্ট 2। তো যদি আমি পার্ট 2 ভাবে লিখিনি, এখানে আমি দুটো প্যাটার্নে আলোচনা করেছি। একটা হচ্ছে তার অ্যানাটমি অর্থাৎ গঠনটা, আর তার সঙ্গে হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন বা ডিজিজ। তো এছাড়া আর একটা টপিক পড়ে থাকবে, সেটা হচ্ছে লাং ক্যাপাসিটিস আর লাং ভলিউম। তোরা একটু টেক্সট বই দেখবি। তো যদি সেরকম কোনো সমস্যা হয় সেটা পরে অফলাইনে আমি যখন যাব তখন সেটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের আজকেই এই পার্টটা হচ্ছে লাস্ট ক্লাস আর কি। নেক্সট দিন থেকে মানে নেক্সট যখন আমি হিউম্যান ফিজিওলজি ঢুকবো তখন হার্ট বা মাসেলে চলে যাব। তো আগে একটু স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করবো। এখানে অ্যানাটমি মানে বলতে চাওয়া হয়েছে মেনত কিন্তু মেনলি হার্টে এই লাংসের স্ট্রাকচারটা বা ফুসফুসের যে গঠনটা। তো ডিটেল যেহেতু তোদের আউট অফ রিচ অফ ইউর বুক, তোদের ডিটেল জানার প্রয়োজন নেই। তো সেই কারণে আমি খুব ডিটেলে যাইনি, যেটুকু যেটুকু লাগবে সেইটা। এছাড়া ডিজিজ যখন বলছি, ডিজিজ মানে কিন্তু এখানে ডিসঅর্ডার ডিসঅর্ডার প্লাস রেসপিরেটরি বা শ্বসনজনিত প্রবলেমসকে বোঝাচ্ছি। এই হলো বিষয়। তো সেটা যেহেতু ক্লিনিক্যাল মানে যেটা আমরা ক্লিনিকে যাই, অর্থাৎ ডাক্তারি বিদ্যা বা মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত, তাই অনেক সময় আমরা একে বলে থাকি কি ক্লিনিক্যাল কন্ডিশন। তো ফার্স্টে আমরা একটু অ্যানাটমি দিকে যাচ্ছি। লাংস জেনারেল অ্যানাটমি, যেটা আমরা ম্যাক্সিমাম টেক্সট বইয়ে পাবো, সেই জায়গাটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো বাইরে থেকে আমাদের দেখ মাউথ ক্যাভিটি বা মুখবিবর বাংলায় বলে থাকি, এখান থেকে হাওয়াটা আমরা নিচ্ছি, বা তার উপরে যেটা মানে যখন আমার নাক নাক বন্ধ থাকছে, অথবা নাক এই জায়গাটা হচ্ছে নোস্ট্রিলস বা নাসিকা ছিদ্র, সেখান দিয়ে হাওয়াটা যাচ্ছে নাকের মধ্যে দিয়ে। তো দুটো পাথওয়েই আছে আলটিমেটলি, যদিও আমাদের নর্মালি কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নেওয়াটাই, সেটা সরি প্রশ্বাস নেওয়াটাই কিন্তু বেশি ভালো। তো সেখান দিয়ে হাওয়াটা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে এই অংশটা পার করে। দেখ তার মধ্যে এই টোটাল অংশটাই হচ্ছে ফ্যারিংস। তো ফ্যারিংসের তিনটে পার্ট, একটা হচ্ছে ন্যাসোফ্যারিংস, ওরোফ্যারিংস, আর তার ল্যারিংসের কাছাকাছি যে অঞ্চলটাকে বলে ল্যারিঙ্গোফ্যারিংস। তো ওটা দেওয়া নাই এই ছবিতে। তো এই জায়গাটাকে আমরা টোটালি বলে থাকি ফ্যারিংস, PHARYNX। একটু কালোটা ব্যবহার করছি তোদের সুবিধার্থে। তাহলে ফ্যারিংস হচ্ছে নাক দিয়ে আমার হাওয়া প্রবেশ করার পরে পরে এই যে অংশটা, গোটাটাই কিন্তু ফ্যারিংসের অন্তর্গত। নাকের অঞ্চলটা ন্যাসোফ্যারিংস, যেটা আমার মুখের বা ওরাল ক্যাভিটির কাছাকাছি আছে, একে বলা হচ্ছে ওরোফ্যারিংস। আর ল্যারিংসের কাছাকাছি যে অংশটা দেখানো হয়নি এই ছবিতে, সেটাকে বলা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। যাই হোক, নেক্সট আসছে ল্যারিংস, অর্থাৎ ট্র্যাকিয়া বা শ্বাসনালী শুরু হওয়ার আগের যে অংশটা, স্ফীত অংশটাকে বলা হচ্ছে ল্যারিংস। এরপর একটা টিউবের মতো ঢুকে যাচ্ছে, যেটা বলে থাকি উইন্ড পাইপ বা ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া বা উইন্ড পাইপ বাংলাতে খুব সহজভাবে বলা যেতে পারে বায়ুনালী বা শ্বাসনালী, যেখান দিয়ে আমরা শ্বাস নিচ্ছি। তো এর মধ্যে কিছু কার্টিলেজ যুক্ত রিং আছে, এই যে যে গোল 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 গোল। তাহলে এইগুলোকে একত্রে বলা হয় কার্টিলেজিনিয়াস রিংস অফ ট্র্যাকিয়া। তো এই কার্টিলেজের ফাংশনটা কি এখানে, কার্টিলেজের ফাংশনটা যেটা খেয়াল কর, কার্টিলেজ কিন্তু একটা লতিকার মতো বা যেটা নমনীয়। তাহলে এই ট্র্যাকিয়াটা হাওয়া যেটা আমরা নিচ্ছি, অর্থাৎ কখনো আমরা খুব জোরে প্রশ্বাস নিচ্ছি, কখনো নর্মাল নিচ্ছি, কখনো নাক যদি বন্ধ থাকে কোনো ঠান্ডা ঠান্ডা লাগার জন্য বা কোনো মিউকাস জমার জন্য আমরা মুখ দিয়ে নিচ্ছি। তো যেটা দিয়েই নিই না কেন, আমার কিন্তু আলটিমেটলি ট্র্যাকিয়া দিয়ে যেতে হবে। তাহলে ট্র্যাকিয়ার ওপর এই বায়ু প্রবেশের ফলে যে চাপটা তৈরি হচ্ছে, তার জন্য ট্র্যাকিয়াটা যাতে কোল্যাপস না করে যায়, ভেঙে না পড়ে, তার জন্য এই ক্যাটালিয়াসটা কি করছে, এর মধ্যে প্রোটেকশন দিচ্ছে। আর এর ঠিক ভেতরে, এর ভেতরে মানে আভ্যন্তরীণ অংশে মিউকাস থাকে, এটাকে বলা হয় মিউকাস স্তর, মিউকাস বা শ্লেষ্মা স্তর। এর কাজই হচ্ছে কি, না যে এই হাওয়ার সঙ্গে যে ব্যাকটেরিয়া বা অন্যান্য পার্টিকেল যেগুলো ঢুকে যাচ্ছে কণাগুলো বায়ুর সাহায্যে, সেগুলোকে ট্র্যাপ করা বা ধরে নেওয়া, যাতে করে
লাংস পর্যন্ত নর্মালি না পৌঁছায়। তাহলে পরবর্তী ক্ষেত্রে এই ট্র্যাকিয়াটা কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে ট্র্যাকিওলসে, আমি পরের ছবিতে আসছি, নিয়ে লাংসে পৌঁছে যাচ্ছে। এর মধ্যেই রয়েছে, এইখানগুলোতে রয়েছে ফুসফুসগুলো, ফুসফুসীয় বায়ুথলিগুলো আর কি। তাহলে খেয়াল করে দেখ, রাইট লাংটা লেফট লাংয়ের থেকে একটু তুলনায় বড়, আর লেফট লাংয়ের ক্ষেত্রে কিন্তু বাঁ দিকে যে লাংস বা বাম দিকে যে ফুসফুস, সেখানে কিন্তু একটু জায়গাটা স্ফীত। এই জায়গায় আমার হার্টের অবস্থানটা, এইখান থেকে আমরা হার্ট থাকে বলে বাঁ দিকের ফুসফুসটা একটু কি হয়, চ্যাপ্টা হয়। আর নিচে যেটা আগের দিন তো বলেছিলাম, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা নিচের দিকে থাকে। তাহলে বায়ুটা কিন্তু ট্র্যাকিয়া হয়ে ঢুকে যাচ্ছে কোথায়, লাংসের মধ্যে ডান দিকে এবং বাম দিকে। তো এর মধ্যে এই যে ট্র্যাকিয়াটা ভাগ হচ্ছে, যেটা ডান দিকে ঢুকে গেল এটাকে বলা হয় রাইট ব্রঙ্কাস, সিঙ্গুলার ব্রঙ্কাস, প্লুরাল হচ্ছে ব্রঙ্কাই। আর যেটা বাঁ দিকে ঢুকে যাচ্ছে একে বলা হয় লেফট ব্রঙ্কাই। তাহলে রাইট এবং লেফট ব্রঙ্কাস মিলে টুগেদার, তাহলে একসাথে কি হচ্ছে, রাইট এবং লেফট ব্রঙ্কাই। তাহলে ব্রঙ্কাসটা হচ্ছে, ব্রঙ্কাস হচ্ছে এক বচন, সেখান থেকে আসছে ব্রঙ্কাই। এবং শেষমেশ যে ভেতরে যে স্তরটা রয়েছে, এটাকে বলা হচ্ছে প্লুয়েরা। এই প্লুয়েরার দুটো অংশ, যদি বাইরের দিকে যে অংশটা, এই অংশটা খেয়াল কর, আমার পয়েন্টারটা যেখানে পড়ছে একটু খেয়াল কর। এই বাইরের দিকে যে অংশটা, এটাই হচ্ছে আমরা বলেছি কি প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল মানে বাহ্যিক। আর একটা রয়েছে ভেতর দিকে, এই যে এই স্তরটা এটা হচ্ছে ভিসেরাল বা আভ্যন্তরীণ। তাহলে প্লুয়েরার দুটো অংশ, একটা হচ্ছে বাহ্যিক, আরটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিকটাকে বলছি আমরা প্যারাইটাল প্লুয়েরা, আর আভ্যন্তরীণটাকে আমরা বলছি কি না ভিসেরাল প্লুয়েরা। কারোর কোনো প্রশ্ন বা কোনো জায়গায় রিপিট করতে হবে মনে হচ্ছে? বল বল, শুনতে পাচ্ছি, বল। দুদিকে নাম বলতে কোনটা, রাইট লাং আর লেফট লাং? হ্যাঁ হ্যাঁ, নামটা একই হবে। রাইট লাং মানে রাইট লাং, ডান দিকে যে ফুসফুসের অংশটা, আর লেফট লাং মানে হচ্ছে বাঁ দিকেরটা। হ্যাঁ 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 হ্যাঁ, সেম সেম সেম, ওটা সঙ্গে কোনো আলাদা নাই। লেফট লাংটা শুধুমাত্র একটু ওইখানে ডিপ্রেসড থাকে বা ওখানে একটু অবনমিত থাকে অঞ্চলটা, যেহেতু এখানে আমার হার্টটা রয়েছে। এছাড়া কোনো আদার্স অ্যানাটমির দিক থেকে মানে গঠনের দিক থেকে কোনো পার্থক্য নাই। বাট ওই তিনটে লোব আর দুটো লোব, এটা তিনটে লোব থাকে আর দুটো লোব থাকে, এইটুকুই। কিন্তু যদি আমি একদম গঠনের দিক থেকে বলি, এই ফ্লুয়েরা বা তোর এই ব্রঙ্কাই এগুলো দিক থেকে কোনো কিন্তু তারতম্য নাই। বল, আরটাকে কোশ্চেন করছিস, বল। না না না, যাবে না, যাবে না, যাবে না, অতদূর যাবে না। এইখানে এই অঞ্চলে গিয়ে শেষ হয়ে যাবে। মোটামুটি ব্রঙ্কাসের এই অঞ্চল পর্যন্ত কাছাকাছি, মানে যেখানে আমার ট্র্যাকিয়া শেষ হচ্ছে এবং ব্রঙ্কাস শুরু হচ্ছে, এই জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। হয়েছে? এবং যত আমি লাংসের ভেতরে ঢুকতে থাকবো, তত আস্তে আস্তে আমি আর ওই কার্টিলেজকে আর পাবোই না। আর কারো কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, গ্যাপ থাকে, দেখ থাকে। হার্টের বাইরের দিকে যে ক্যাভিটিটা, তাকে বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি। হয়েছে? তো ক্যাভিটি মানে হচ্ছে তোর গর্ত বা তোর ফাঁকা অংশ আর কি। তো ওই ক্যাভিটিটাই লাংস থেকে মানে লাংসের সঙ্গে যাতে চেপটে না যায় আর কি, সেটাকে আটকে রাখে আর কি। বল বাকিদের আর কারো কিছু? এটা পিডিএফ আমি দিয়ে দিচ্ছি ইয়েতে, ভিডিও প্লাস পিডিএফ ওই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আজকে ইয়েতে। তো যেহেতু নেটটা একটু স্লো চলছে আমার এখানে, কাছাকাছি কাছে ইউটিউবে দিতে গেলে সময় লাগবে, আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। নেক্সট জেনারেল অ্যানাটমি কন্টিনিউ হচ্ছে, যখন আমি ভেতর দিকটা দেখাচ্ছি। তো খেয়াল করো যে ট্র্যাকিয়া শুরু হয়ে এসেছিল, এখানে ছবিটা কিন্তু খুব সহজ দেওয়া আছে, টেক্সট বই দেখবি খুব জটিল করে দেওয়া আছে দেখবি। তো ট্র্যাকিয়া শেষ হয়েছিল, নিয়ে এবার ব্রঙ্কাসে ঢুকেছিল, লেফট একটা রাইট, যে কোনো একটা দিকে দেখানো হয়েছে দেখ। তো এইটা হচ্ছে ব্রঙ্কাস মেন, মানে যেটা ভেঙে গেল, ওইদিকে রাইট চলে গেল, লেফট চলে গেল। এবার রাইট ব্রঙ্কাসটা ভাগ করেছে কি হিসেবে দেখ, রেসপিরেটরি ব্রকিওল হিসেবে। তাহলে ব্রঙ্কাস থেকে আসছে ব্রঙ্কিওল, ব্রঙ্কাস থেকে বায়ু প্রবেশ করছে ব্রঙ্কিওলে। হয়েছে?
এবং পরবর্তী ক্ষেত্রে এই ব্রঙ্কিওলি ভেঙে যাচ্ছে কিসে, অ্যালভিওলায়, এই যে বায়ুথলিগুলো। তো এই অ্যালভিওলার ডাক্টস মানে কি, ডাক্টস মানে নালী। তো নালী বলতে তোর যেখানে আমার রেসপিরেটরি যে ব্রঙ্কিওল, অর্থাৎ আমি রেসপিরেটরি কথাটা যদি বাদও দিস অসুবিধা কিছু নাই, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল তৈরি হয়েছে। এবার এই ব্রঙ্কিওলটা যে নালিকার মাধ্যমে অ্যালভিওলায় প্রবেশ করছে তাকে আমরা বলছি কি অ্যালভিওলার বা বায়ুথলীয় নালিকা বা অ্যালভিওলার ডাক্ট। তো এক্ষেত্রে আমার যখন এয়ারটা মানে প্রবেশ করে, আমি একটু অন্য কালে নিচ্ছি আবার, হাওয়াটা যখন প্রবেশ করে তখন এই দিকে আসছে, এ লেফটে চলে গেলে লেফটে চলে গেল, এ রাইটে গেলে রাইটে এলো, এবার ভাঙতে থাকছে। তুই বলবি যে স্যার এই দুটো কি, এই দুটো হচ্ছে আরো দুটো ডাক্টের দিকে যাবে, এরকম অ্যালভিওলাসের দিকে যাবে, এরকম প্রচুর শাখা ভেঙেছে। ব্রঙ্কিওলস, ব্রঙ্কিওলসকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হয় গ্রেটার, একটা হয় লেসা। তোদের এটা নাই, যদি পরে মেডিকেল চান্স পাস তখন এগুলো কাজে লাগবে। তাহলে গ্রেটার ব্রঙ্কিওলস মানে যেটা জাস্ট শুরু হয়েছে ব্রঙ্কাস থেকে, আর লেসার মানে যেটা আরো ভাঙছে, তো ভাঙার পর ভাঙা আর কি সোজা কথায়। বা অনেক সময় বলা হয় কি আপার ব্রঙ্কিওল বা লোয়ার ব্রঙ্কিওল, মানে আপার ব্রঙ্কিওল মানে যেটা ব্রঙ্কাস থেকে জাস্ট তৈরি হয়েছে ব্রঙ্কিওলে এসে, আর লোয়ার মানে হচ্ছে যেটা একদম ফুসফুসের যে বায়ু তুলে এসে তার মধ্যে প্রবেশ করে গেছে সেইটা। তো যেটাই হোক না কেন অ্যালভিওলার ডাক্ট, এই ধরনের ডাক্ট কিন্তু সব জায়গায় থাকবে, যার মাধ্যমে হাওয়াটা আলটিমেটলি শেষমেশ পৌঁছাবে কোথায়, এই ফুসফুসে। এবার আগে একটু আগের স্টোরিতে যদি আমি ফিরে যাই, তাহলে এখানেই কিন্তু রয়েছে কে, এই বাইরেই রয়েছে কে আমার ওই ধমনীগুলো, সরি কি বলবো এখানে বলা উচিত ভালো, রক্তশিরাগুলো বা রক্তজালিকাগুলো, রক্ত জালিকাগুলো, যারা কি করছে ওই O2 কে নিয়ে নেবে আর CO2 কে দিয়ে দেবে, এই হচ্ছে কাজ। তাহলে শেষমেশ আমার গোটা যে গঠনটা, এটাকে বি অংশটা আরো বড় করে দেখানো হয়েছে এখানটায়, এটাকে আরো বড় করে দেখিয়েছে যে ওই ব্রঙ্কিওল, যে ব্রঙ্কিওল যেটা ঢুকেছে, ব্রঙ্কিওল ঢোকার পরে কি করে ভেঙে গেছে অ্যালভিওলাই, একইভাবে হাওয়া এদিকে প্রবেশ করছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এবার এখানে দুটো জিনিস উঠে আসছে। আচ্ছা কোয়েশ্চেন থাকলে একটু বলে দে, আমরা শুনছি, এখানে দুটো জিনিস এক্সট্রা যোগ হবে। তাহলে আমরা দুটো জিনিস এখানে এক্সট্রা যোগ হবে, তার জন্য এই ডান দিকে জায়গাটা রেখেছি। তাহলে ফার্স্টে হলো নস্ট্রিলস বা নাসিকা ছিদ্র, যদি আমি খুব সহজভাবে বলি, সেখান থেকে আসছে ফ্যারিংসে, ল্যারিংসে, ট্র্যাকিয়ায়, ট্র্যাকিয়াটা ভাঙে, আগে বললাম ট্র্যাকিওলস বা স্মলার ট্র্যাকিয়া, ট্র্যাকিওলস করে দিই, যেটা ওই ছবিতে তোদের দেখায়নি, তোরা টেক্সট বই পাবি দেখবি। নেক্সট আসছে কোথায়, ব্রঙ্কাস, সেখান থেকে আসছে ব্রঙ্কিওল, এবং সবশেষে আসছে অ্যালভিওলাস বা বায়ুথলি। তাহলে এতগুলো জায়গা স্থান পার করে, হ্যাঁ ব্রঙ্কাস এন হবে, বসিয়ে ওগুলো অসুবিধা নেই, তুমি বসিয়ে নিতে পারবি, আমি জাস্ট টানা লিখছি তো মিস হয়ে গেছে। তো এখানে হচ্ছে এটা কিন্তু এয়ার ফ্লো বা বায়ুর যে প্রবাহ সেটা পথ। একইভাবে যখন এটা হচ্ছে আমি এদিকে থেকে এদিকে যাবে কে, সোজা কথা গোটা এয়ারটাই ঢুকছে, এইখানে গিয়ে O2টা ঢুকবে, CO2 বেরিয়ে যাবে, একইভাবে CO2টা কিন্তু এই পাতের মাধ্যমে বাইরে যাবে এবার, হয়েছে। তাহলে এটা হচ্ছে যদি এয়ার ফ্লোয়ের যে রাস্তা বা এয়ার ফ্লোয়ের যে বা অন্যভাবে বলতে গেলে ফুসফুসের মাধ্যমে যে বায়ু প্রবাহের যে রাস্তা বা ধারাপথ, সেটাকে যদি দেখানো হয়, তাহলে কিন্তু এই কটা সিকোয়েন্স মনে রাখিস, বাকিগুলো আবার ভাগ পেতে পারিস, নস্ট্রিলস, এক্সটার্নাল নস্ট্রিলস, ইন্টারনাল নস্ট্রিলস, বহিনাসারান্ত, অন্তঃনাসারান্ত, এগুলো ভাগ ভাগ আছে, ওগুলো অত ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই সিকোয়েন্সটা যেন মনে থাকে, নস্ট্রিল করে ফ্যারিংস, সেখান থেকে ল্যারিংস, সেখান থেকে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া থেকে ট্র্যাকিওলস, সেখান থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, আর লাস্টে হচ্ছে অ্যালভিউলাস, মানে যেখানে আমার O2 CO2 যে বিনিময় বা এক্সচেঞ্জ ঘটছে সেটা। এখন এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দুটো আমরা কন্ডিশন পাই, একটা হচ্ছে এক্সচেঞ্জিং স্পেস
মানে বিনিময়ের স্থান, এক্সচেঞ্জিং এয়ার স্পেস। আর একটা হচ্ছে ডেড স্পেস। তো এখানে এক্সচেঞ্জিং এয়ার স্পেস অর্থাৎ O2 CO2 যেখানে বিনিময় ঘটছে সেটা কি বায়ুথলি, প্লাস কিছু অংশে কিছু থাকবে না ব্রঙ্কিওলের কিছু অংশ। অর্থাৎ ব্রঙ্কিওলটাই আলটিমেটলি যেহেতু শেষমেশ গিয়ে ঢুকছে ফুসফুস বায়ুথলির মধ্যে, তাই এই অঞ্চলটা থাকছে আমার এক্সচেঞ্জিং স্পেস বা এক্সচেঞ্জিং এয়ার স্পেস, বা আমরা বলতে পারি ফ্রি এক্সচেঞ্জ স্পেস, অর্থাৎ মুক্তভাবে হাওয়ার বা অক্সিজেন বা CO2 যে আদান প্রদান ঘটছে সেই অঞ্চলে গিয়ে। অর্থাৎ গোটা শ্বসনতন্ত্রের মানুষের যদি বলা হয় এক্সচেঞ্জিং স্পেস কোনটা বা এয়ার এক্সচেঞ্জিং স্পেস কোনটা, সেটা হচ্ছে মেনলি হচ্ছে বায়ুথলি। যদি বায়ুথলি প্লাস ব্রঙ্কিওল পাস কোনো অপশনে MCQতে, তাহলে কিন্তু সেটাও ঠিক পারতে পারিস। যদি এমন হলো ধর বায়ুথলি প্লাস ব্রঙ্কিওল দেওয়া থাকলো বা শুধু বায়ুথলি দেওয়া থাকলো, তাহলে কিন্তু শুধু বায়ুথলি করবি। আর যদি দেখিস অন্যান্য অপশন দেওয়া আছে সেটার সঙ্গে বায়ুথলি পাচ্ছিস প্লাস ব্রঙ্কিওল, চোখ বুঝে বায়ুথলি প্লাস ব্রঙ্কিওল, ঠিক আছে। এবার ডেড স্পেস কোনটাকে বলছি, যেখানে আমার নো গ্যাস এক্সচেঞ্জ, অর্থাৎ গ্যাসের অর্থাৎ O2 CO2 কোনো আদান প্রদান ঘটছে না, সেটাকে আমরা বলছি কি না ডেড স্পেস। এটা আবার দু রকম হয়ে থাকে, একটা হচ্ছে শারীরবৃত্তীয় মানে ফিজিওলজিক্যাল, আরটা হচ্ছে অ্যানাটমিক্যাল বা গঠনগত। তাহলে একটু খেয়াল করে দেখ অ্যানাটমিক্যাল অংশ কোনটা হবে, নস্ট্রিলস থেকে একদম এই যে ব্রঙ্কাস বললাম একটু আগে, এই যে ব্রঙ্কাস, ব্রঙ্কাস পর্যন্ত। অর্থাৎ এই অংশটা কোনো O2 CO2 এক্সচেঞ্জের জন্য কাজে লাগে না। অর্থাৎ এত বড় অংশে খেয়াল কর একদম নাসারন্ধ্র থেকে শুরু হচ্ছে নিয়ে শেষ হচ্ছে গিয়ে ব্রঙ্কাসে গিয়ে, তো এতটা অংশে কিন্তু কোনো অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে না, তাই একে আমরা বলছি কি অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এবার যখন আমরা ফিজিওলজিক্যাল ডেড স্পেস বলবো তখন কিন্তু খেয়াল করবি, ফিজিওলজিক্যাল ডেড স্পেস যখন বলবো, সরি, তখন কিন্তু ঘুরে আবার এই অঞ্চলটাই চলে আসবে বায়ুথলি আর ব্রঙ্কিওল। খেয়াল কর আবার কনফিউজ হয়ে যেতে পারিস। এক্সচেঞ্জিং এয়ার স্পেসে বললাম বায়োথলি প্লাস ব্রঙ্কিওল, বা যদি কোথাও অপশন প্লাস বায়োথলি দেওয়া আছে চোখ বুঝে করে দিলি বায়োথলি, কেন ওখানে আমার অ্যাকচুয়ালি অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। এবার যখন আমি ডেড স্পেস বলছি তখন মানে কি, যেটা মানে মৃত্যু মানে মৃত অঞ্চল, তো মৃত অঞ্চল মানে যেখানে কোনো গ্যাসের এক্সচেঞ্জ ঘটছে না, অর্থাৎ O2 CO2 আদান প্রদান ঘটছে না। এটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয়, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল বা গঠনগত। অ্যানাটমিক্যাল বা গঠনগত হচ্ছে কি নাসারন্ধ্র থেকে একদম ব্রঙ্কাস পর্যন্ত, মানে এর মধ্যে দিয়ে হাওয়া পেরিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু O2 CO2 যে আদান প্রদান তাতে কোনো কাজে লাগছে না। কিন্তু ফিজিওলজিক্যালের ক্ষেত্রে আমরা কিন্তু ঘুরে আবার দেখ ওই এক্সচেঞ্জিং এয়ার স্পেসেই চলে যাচ্ছি। তো এটা একটা কোশ্চেন হতে পারে হোয়াই। তার উত্তরটা হচ্ছে এটা না, যতগুলো আমাদের বায়ুথলি আছে তার সবাই কিন্তু যখন আমরা একটা প্রশ্বাস নিই সকলেই কিন্তু একসঙ্গে প্রসারিত হতে পারে না, বা O2 CO2 যে আদান প্রদান সেখানে অংশগ্রহণ করতে পারে না। খেয়াল করবি যদি একটু পেছন দিকে ক্লাসগুলোতে ফেরত যাই, যখন ওখানে শুরু করেছিলাম খেয়াল কর অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন, সেখানে দেখানো হয়েছিল, দেখ এই যে কার্ভটা পেয়েছিলাম অক্সিজেনের, যে কার্ভটা আমরা পেয়েছিলাম এইভাবে, দেখ এইখানে ছিল 100%, কিন্তু 100% উপরে থাকলেও পুরো 100%-এ যাচ্ছিল না, কত পাচ্ছিলাম আমরা 97%, এই জায়গাটা পাচ্ছিলাম 97%, বা কিছু ক্ষেত্রে হয়তো 98 পর্যন্ত। তো সেটাই কিন্তু ওই যে 2% স্যাচুরেশন অর্থাৎ সম্পৃক্ততায় পৌঁছালো না অক্সিজেন বা হিমোগ্লোবিন, কার দ্বারা অক্সিজেন দ্বারা। সেটা কারণটা কি, না সমস্ত বায়োথলির মধ্যে যে আমার রক্তচারিকার মাধ্যমে রক্ত যখন আসছে সকল বায়োথলি কিন্তু সমানভাবে
অক্সিজেনের বা কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানে অংশগ্রহণ করতে পারে না, ওইটাকে তখন আমরা বলবো কি ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এবার এর একটা এক্সাম্পল দিয়ে খুব ভালো বোঝানো যায়। মনে কর আমরা খুব জোরে প্রশ্বাস নিলাম, প্রায় 300 ml মতন বায়ু ভেতরে প্রবেশ করালাম, তাহলে যে বায়ুর অংশটা প্রথমে চলে গেল সেটাই কিন্তু কি হবে, ওই গ্যাস এক্সচেঞ্জ যে অঞ্চল, অর্থাৎ এই যে এক্সচেঞ্জিং এয়ার স্পেস পর্যন্ত পৌঁছাতে পারবে। এই যে এক্সচেঞ্জিং এয়ার স্পেস পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারবে, কিন্তু বাকি যে অংশ বায়ু সেটা কিন্তু কোথা থেকে যাবে, ডেড স্পেসে। কোন ডেড স্পেসে? অ্যানাটমিক্যাল ডেড স্পেসে। তো যখন আমরা আবার ওটাকে নিঃশ্বাসের মাধ্যমে বার করবো, তাহলে কোনটাকে বেরোবে, যেটা অ্যানাটমিক্যাল ডেড স্পেসে আটকে গিয়েছিল সেইটা, আর বাকি কোনটা বেরোবে, যেটা এক্সচেঞ্জিং এয়ার স্পেস পর্যন্ত গেছে সেই বায়ুটা। তাহলে ইন্সপিরেশন বা প্রশ্বাসের সময় কিন্তু সমস্ত বায়ু প্রবেশ করলো, যতই আমরা জোরে প্রশ্বাস নিই না কেন, সকল বায়ু যেটা প্রবেশ করলো সবটাই কিন্তু আমার এক্সচেঞ্জ এরিয়া পর্যন্ত পৌঁছতে পারে না, কিছুটা অ্যানাটমিক্যাল ডেড স্পেসে থেকে যায়। এবার ফিজিওলজিক্যাল ডেড স্পেসের তাহলে সিগনিফিক্যান্স বা গুরুত্ব কোনটা হচ্ছে, না ফিজিওলজিক্যাল ডেড স্পেস কিন্তু যে ফুসফুসের বায়ুথলিগুলো সবগুলো সঠিক পরিমাণে সংকুচিত বা প্রসারিত হচ্ছে কিনা, বা লাংসের যে কাজ সেটা ঠিক মতন করছে কিনা, সেটা কিন্তু তার জানান দেয়। বল, প্রশ্ন থাকলে বল। হুম। অক্সিজেন আসছে না, এয়ার আসছে। হুম। হ্যাঁ, একই কথাই, হ্যাঁ। তুই কি তুই কি নিয়ে খেয়াল করে দেখ না, তুই প্রশ্বাস নিঃশ্বাস একসাথে করতে পারবি কি? তাহলে আমার যখন প্রশ্বাস নিচ্ছি তখন আমার লাংসে গিয়ে অক্সিজেনেশন হলো, এবার CO2 যেটা তখন ওখানে ওয়েট করছিল সেটা এবার ফুসফুসের মাধ্যমে বেরিয়ে আসছে। হ্যাঁ, প্রক্রিয়া অনেক, অবশ্যই অনেক ফাস্ট। বল আর করা কিছু। এখানে একটু হ্যাঁ, টাইমটা না, কতবার হচ্ছে মোটামুটি ধরে রাখ। তুই যদি নর্মাল কোনো রেস্টিং স্টেটে থাকিস, মানে আমি ধরে নিলাম তোর কোনো ফিজিওলজিক্যাল এক্সারসাইজ তুই করছিস না, কোনো সাইক্লিং করছিস না, কিছু না, ঘরে জাস্ট নর্মালি বসে পড়ছিস বা টিভি দেখছিস বা মোবাইলে নিয়ে কিছু করছিস, যাই হোক না কেন, তাহলে মোটামুটি ধরে রাখ 12 থেকে 24 বার পার মিনিট আমাদের কিন্তু প্রশ্বাস নিঃশ্বাস চলে নর্মালি। এবার কিছু ক্ষেত্রে ধর ধর তুই যদি ধর সাইক্লিং করিস তখন তোর দেখবি শ্বাস নেওয়ার ইয়ে বেড়ে যায়, হার বেড়ে যায়। বা ধর ঘুমাচ্ছিস তখন হার কমে যেতে পারে, সেটা 8 থেকে 16তেও হয়ে যেতে পারে। দেখবি মানুষ যখন ঘুমায় কিছুক্ষণ কিছুক্ষণ বাদে কিন্তু দেখবি খুব জোরে প্রশ্বাস নেয়, খেয়াল করছিস কি? খুব ডিপ ঘুমায়, তার কারণটা কি হচ্ছে না, নর্মালি তো তো সে তো টোটালি স্লিপ অবস্থায় আছে, মানে ঘুমিয়ে আছে। তাহলে তার নার্ভাস সিস্টেম বুঝতে পারছে না কত পরিমাণ আমার অক্সিজেন লাংসে প্রবেশ করলো বা কতটা CO2 বেরোলো। ওই জন্য মাঝে মাঝে কিন্তু রেসপিরেটরি সেন্টার যেটা আমাদের আছে, শ্বসন যে কেন্দ্র, সেটা তার রেসপন্সে বা তার তোর প্রতিবত্তর ক্রিয়ার মাধ্যমে কিন্তু মাঝে মধ্যে আমাদের একবার করে মিনিটে না হলেও 2-3 মিনিট বাদে বাদে একবার করে জোরে প্রশ্বাস বা নিঃশ্বাস হতে বাধ্য হবেই এটা। এটা পরে অবশ্যই যদি সময় পাই বলবো, এটা তোদের মেডিকেলে আসে, নিটের সিলেবাসে আছে, এটা হেরিংপুরের রিফ্লেক্স বলে। আর তুই যদি প্রশ্বাস, তুই ভাবি যে আমি নিঃশ্বাসকে চেপে বসে থাকবো, তুই ভাবি নিঃশ্বাস নেবো না, হয়েছে, তাহলে কিন্তু এক কিছুক্ষণ পরে দেখবি তোর সেই দম বন্ধ হয়, মানে হয়ে আসার মতন মনে হচ্ছে। তাহলে কিন্তু এটা কিন্তু এমন নয় যে তোর অক্সিজেন চাইছে বলে, তা নয়, CO2 এত পরিমাণ জমে গেছে, তোর বডি কিন্তু বাধ্য সেটাকে বার করে দিতে। এবার যখনই বার করতে যাচ্ছে তখনই সেই অক্সিজেনকে নিয়ে নিচ্ছে। বুঝতে পারছিস কেসটা? হ্যাঁ, তুই চেপে রাখতে পারবি না, তুই নিজে টেস্টমেন্ট করে দেখ। তুমি খুব মেরে হলে এক এক মিনিটের বেশি তুই মানে তুই পারবি না আর কি আটকে রাখতে। তাই ইউ আর ফোর্স টু এক্সপায়ার, মানে তুই কিন্তু তখন নিঃশ্বাসটাকে তুই মানে বাধ্য হবি ত্যাগ করতে। আর যখনই তুই ত্যাগ করবি তখনই লাংসে অ্যালভিওলাই বসে আছে অক্সিজেন নেওয়ার জন্য, হিমোগ্লোবিন টক করে তখন হিমোগ্লোবিনটা ধরে নেবে। কি বললাম বুঝেছিস? মানে সোজা কথায় সোজা কথায় যদি বলা হয়, যে আমরা বলি না যে, বা ছোট থেকে পড়ে এসেছিস যে প্রশ্বাস নিই বলে নিঃশ্বাস হয় না, ভুল। নিঃশ্বাস হয় বলে আমরা প্রশ্বাস নিতে বাধ্য হই। বুঝতে পারছিস? তার কারণটা কি, দেখ অক্সিজেনটা তো আমার শরীরে গিয়ে কোথায় কাজে লাগছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, পরে পড়াবো দেখবি প্ল্যান্ট ফিজিওলজিতে। কিন্তু CO2টা হচ্ছে শরীরের বর্জ্য পদার্থ। তাহলে মূল উদ্দেশ্য কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে বার করে দেওয়া, নট দ্যাট অক্সিজেনকে নেওয়া। তো ওই পদ্ধতিতে তখন ও কি হয়, অক্সিজেনকে নিতে বাধ্য হয় ওই হাওয়ার মাধ্যমে। বল আর কোনো প্রশ্ন থাকলে বল। ব্যাস, একটু লিখে নে, এখানে জায়গা কয়টা, দুটো লাইন লিখে নে তো একটু। লেখ, একটি স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায়
যত পরিমাণ বায়ু মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করে তার সম্পূর্ণটাই বায়ুথলিতে আদান প্রদানে কাজে লাগে না। এর ভিত্তিতে মানুষের শ্বসনতন্ত্রকে দুটি অংশে ভাগ করা হয়। ড্যাশ দিয়ে গ্যাসের আদান প্রদানে সাহায্যকারী অংশ, যা মূলত যা মূলত বায়ুথলি এবং ব্রঙ্কিওলের কিছু অংশ নিয়ে গঠিত। এবং 2 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় অংশ বা ডেড স্পেস। নিষ্ক্রিয় অংশই ম্যাক্সিমাম টেক্সট বইয়ে দিয়েছে, দেখবি। তোদের ইয়েটা একটু দেখে নিস, ওই ছায়াতে কি দিয়েছে। ইংলিশে বলা ভালো, ডেড স্পেসই বলা ভালো। ড্যাশ দিয়ে লিখবি যেখানে গ্যাসের আদান প্রদান ঘটে না। স্টপ দিয়ে এই অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা হয়। এক নম্বর লিখবি শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল, নিয়ে ড্যাশ দিয়ে লেখ বায়ুথলি সংলগ্ন অঞ্চল, কারণ একটি নির্দিষ্ট প্রশ্বাস নিঃশ্বাস এর সময় সকল বায়ুথলি একসাথে সম্প্রসারিত হতে পারে না। সম্প্রসারিত না, একসাথে প্রসারিত বা সমভাবে প্রসারিত লিখতে পারিস। আর একটা লিখবি অ্যানাটমিক্যাল বা গঠনগত, ড্যাশ দিয়ে যা নাসিকা ছিদ্র থেকে ট্র্যাকিয়া সংলগ্ন ব্রঙ্কাস পর্যন্ত বিস্তৃত। ট্র্যাকিয়া টরাফল আকার কসিমত থাকে, ট্র্যাকিয়া সংলগ্ন ব্রঙ্কাস বড়ফল আকার উমিকয় আকার দন্তস্ব, বড়ফলা উমিকয় আকার দন্তস্ব, ব্রঙ্কাস পর্যন্ত বিস্তৃত। হয়েছে? ডিজিজে যাচ্ছি, হয়ে গেছে জায়গাটা। বল। হুম। ফিজিক্যাল না, ফিজিওলজিক্যাল। ওটা বায়ুথলি এবং তার সংলগ্ন অঞ্চল, মানে ব্রঙ্কিওল ধরে রাখ মোটামুটি। আচ্ছা, নেক্সট যাচ্ছি ডিজিজের দিকে। তো ডিজিজের বিভিন্ন টেক্সট বই বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করেছে, তোরা একটু ছায়ার সঙ্গে মেলাতে পারিস। তবে মূল যে কটা ডিজিজ তোদের জানতে হবে সে কটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। যদি কোনো কোয়ারিজ থাকে সেটা নিয়ে অফলাইন যখন ক্লাসে বলবো তখন আলোচনা হবে। তো ডিজিজটাকে আমরা বলছি আমরা ক্লিনিক্যাল কন্ডিশন, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় না।
অ্যাবনর্ম্যাল। তো কিছু ক্ষেত্রে নর্মালিও ঘটে না তা নয়, টেম্পোরারিলি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা অ্যাবনর্ম্যাল বা অস্বাভাবিক অবস্থা আর কি। 1 নম্বর হচ্ছে হাইপক্সিয়া, খুবই ইম্পর্টেন্ট। ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ অক্সিজেন টু টিস্যুস, অর্থাৎ যদি আমরা দের ক্ষেত্রে যে কলাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পৌঁছায় সেইটাকে আমরা বলে থাকি হাইপক্সিয়া। তো অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় ওই জন্য টিস্যু হাইপক্সিয়া। টিস্যু হাইপক্সিয়া, যেহেতু টিস্যু লেভেল পর্যন্ত অক্সিজেনের ঘাটতি হচ্ছে। এই হাইপক্সিয়া কতগুলো টাইপের হয়ে থাকে, অনেকগুলোই আছে দেখবি, তার মধ্যে আমি 3টে হাইলাইট করেছি খুব, যেগুলো গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে হাইপক্সিক হাইপক্সিয়া, ফল ইন PaO2, নতুন শব্দ। যদি এটাকে অফ করে দিতাম তাহলে কি হতো, PO2 অর্থাৎ পার্শ্বচাপ। এ ফর, হ্যাঁ না না, এ না, এ ফর হচ্ছে আর্টেরিয়াল বা ধমনীর, আর্টেরিয়াল বা ধমনী, এগুলো বা শিখতে হবে এগুলো। নিটে আরো এগুলো আরো ডিটেলে আছে, বলবো নিটের ক্লাসে। এগুলো জাস্ট 11-এর জন্য যেটুকু জানা দরকার সেটুকুই বলছি। PaO2 মেনলি লো অ্যাটমসফেরিক প্রেসার বা ডিজিজ ইফেক্ট। তাহলে বায়ুর চাপ যদি কমে যায় কোনো অঞ্চলে হুট করে, বা ধর কোনো রোগ হয়েছে ফুসফুসে বা বায়ুথলির আর কি, সেই অবস্থায় কিন্তু কি হতে পারে, এটাকে আমরা বলে থাকি হাইপক্সিয়া, অর্থাৎ অক্সিজেন ম্যাক্সিমাম ক্ষেত্রে টিস্যু পর্যন্ত পৌঁছাচ্ছে না বা কম পৌঁছাচ্ছে। তো এখানে দেখবি যখন ইয়ে হয়, খেয়াল করছিস জানি না, কালবৈশাখী ঝড় হয় দেখবি, তখন কিন্তু যে ঝড়টা যখন পেরোচ্ছে, তখন কি খেয়াল করে দেখেছিস যে আমরা খুব ঘন ঘন দেখবি প্রশ্বাস নিই নিঃশ্বাস ছাড়ি। তার কারণটা হচ্ছে এটাই না, ওই জায়গাতে যখন অ্যাটমসফিয়ারিক লো প্রেশারটা যখন পেরিয়ে যাচ্ছে কোনো জায়গা দিয়ে, এটা খুব ভালো বোঝা যায় সমুদ্রিক অঞ্চলে যদিও। তো সেক্ষেত্রে কি হবে না, বায়ুর চাপ কমে গেছে। তো বায়ুর চাপ কমে যাওয়ার ফলে কিন্তু আমরা কিন্তু ফোর্সফুল নিঃশ্বাস প্রশ্বাসে চেষ্টা করি, যাতে করে বেশি বেশি আমার অক্সিজেন পৌঁছায়। কেন, নর্মালি PO2 ফল করেছে, যদি আমি বেশি পরিমাণ অক্সিজেন হাওয়া নিই প্রতি ক্ষেত্রে বা প্রতি প্রসেসের সঙ্গে, তাহলে কিন্তু বেশি বেশি পরিমাণ অক্সিজেন যাবে। আরেকটা কন্ডিশন পাওয়া যায় যখন কোনো ডাইভার, মানে সি ডাইভার, যেটা কদিন আগে একজন মারা গেল শুনতেই পেলি, ওই জুবিন গার্গ মারা গেল দেখলি নিচে গিয়ে, জলের নিচে স্কুবা ডাইভিং করতে গিয়ে। তো ওদের ক্ষেত্রে যারা জলের নিচে যায়, তাদের ক্ষেত্রে অক্সিজেন থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাটমসফেরিক প্রেসারটা যেহেতু লো ওই জায়গাতে, মানে ওখানে কাজ করছে না জলের নিচে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কন্ডিশন হতে পারে। বা যদি পাহাড়ের অঞ্চলে যাস, তাহলেও কিন্তু এই কন্ডিশনটা কিন্তু হতে পারে, যে আমরা অক্সিজেন পাচ্ছি না, মাথা ঝিমঝিম করছে, এই বিষয়গুলো। তাহলে আমাদের যেহেতু ব্রেন ম্যাক্সিমাম অক্সিজেনটা টেক আপ করছে বা কাজে লাগাচ্ছে, তার জন্য কিন্তু ফার্স্ট ইফেক্টটা পড়ে আমরা ডিজিনেস বা ঝিমুনি ভাব চলে আসে, যদি এই কন্ডিশন পাই আর কি। নেক্সট হচ্ছে অ্যালটিটিউড সিকনেস, এখন যেটা বলছিলাম ওর সঙ্গে যুক্ত। তো যে রিস্ক অফ ক্লাইম্বিং হাই অ্যালটিটিউড, মানে আমি যত উঁচুর দিকে যাব, উন্নত পাহাড়ি অঞ্চলে যদি কেউ ঘুরতে টুরতে যাস, তখন এই জিনিসটা ফিল করবি, তখন দেখবি সিন্স কনসেন্ট্রেশন অফ O2 ফলস, মানে অক্সিজেনের ঘনত্ব কমে যাবে, PO2 ড্রপ করবে, ডাউন হয়ে যাবে ডাউনের দিকে। তাহলে এই অবস্থায় কিন্তু আমাদের কি হবে না, ওরকম ঝিমুনি ভাব হতে পারে, বা এই টিস্যু হাইপক্সিয়া আমরা ভুগতে পারি, বা হাইপক্সিয়া কন্ডিশনে ভুগতে পারি। আরেকটা হচ্ছে স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া ডিউ টু স্লো ব্লাড সার্কুলেশন, কারোর কোনো রক্তের মধ্যে যে সংবহন তন্ত্র সেটা স্লো হয়ে গেছে, ধীমা হয়ে গেছে, অর্থাৎ হার্ট যে ব্লাডটা পাম্প করছে, সেটা যে গতি, সেটা কিন্তু সেই গতি ছন্দপতন ঘটেছে। কি জন্য হতে পারে, স্লো হার্ট রেট, অর্থাৎ হৃদস্পন্দনের হার কমে গেছে, অথবা সাম অবস্ট্রাকটিভ প্রবলেমস, অবস্ট্রাকটিভ মানে কি, বাধাযুক্ত সমস্যা, ইন ব্লাড ভেসেল, রক্তজালিকার মধ্যে বাধা। এটা কেন হতে পারে বলতো, দেখি একটু বুদ্ধি খাটা দেখি। রক্তজালিকার মধ্যে ব্লাড পৌঁছানোর বা ব্লাড ফ্লো করার যে বাধা হতে পারে, কি কারণে, হ্যাঁ কোলেস্ট্রল বা ফ্যাট, বা কোনো কারণে ভেতরে কোথাও ব্লকেজ হচ্ছে, তাহলে কিন্তু এই ধরনের কন্ডিশন হতে পারে। দেখবি, খেয়াল করে দেখবি
যারা স্ট্রোকের পেশেন্ট, মেনলি সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট, তারা কিন্তু তারা যদি সার্ভাইভ করে যায় কোনোভাবে, তাদেরকে যদি জিজ্ঞেস করি যে প্রথমে কি সিমটম আসছিল, তখন দেখবি কোনোভাবে চোখের সামনে ঝাপসা দেখছি, তার মানে কি ব্রেন পর্যন্ত অক্সিজেন পৌঁছাচ্ছে না। তাহলে এটাও কিন্তু এক ধরনের হাইপক্সিক কন্ডিশন, অর্থাৎ টিস্যু যেখানে আমার বা ব্রেনের টিস্যু যেখানে আমার অক্সিজেন পাচ্ছে না, ওই জন্য একে বলা হচ্ছে স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া। অর্থাৎ এর মধ্যে কোনো কিন্তু ব্যতিক্রমী কোনো কন্ডিশন নাই, অর্থাৎ বায়ুর চাপও ঠিক আছে, তুই স্বাভাবিক সমতলে বাস করছিস, অক্সিজেনের যে ঘনত্ব সেটাও ঠিক আছে, তোর কোনো রোগই নাই। মানে এই চারটে কন্ডিশন, মানে এইটা 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 এই চারটে কন্ডিশন কোনোটাই কাজ করছে না, কিন্তু তথাপিও তোর কিন্তু স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া হতে পারে। আরেকটা জিনিসের সময় এটা হয় দেখবি খেয়াল করে, পরীক্ষা দিয়ে যখন বেরোচ্ছিস, ধর লেখালেখির পরীক্ষা হয়েছে অনেকক্ষণ, মাধ্যমিকে বিশেষ করে ফিল করেছিস, দেখবি বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পর একটু ক্লান্তি ভাব লাগে, দেখেছিস কি? খেয়াল করেছিস? হ্যালো? মানে পরীক্ষা, লেখালেখির পরীক্ষা ধর দিয়ে বেরিয়েছিস, বা ধর এমন হতে পারে টিউশনে পরীক্ষা দিয়েছিস, নিয়ে বেরিয়েছিস, দেখবি একটু ক্লান্তি ভাব হতে পারে। বা দেখবি বলে না, পায়ে এসে ঝিঝি ধরে গেল, পাটা ঝিমঝিম করছে, দাঁড়াতে পারছি না, উল্টে পড়ে যাবো মনে হচ্ছে, সবগুলোই কিন্তু এই স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়ার জন্য। অর্থাৎ অনেকক্ষণ বসেছিলিস, ব্লাড সার্কুলেশন পায়ের দিকে বা হাতের দিকে স্লো হয়ে গেছিল, হয়েছে কোনো কারণে। তো সেক্ষেত্রে আলটিমেটলি কি হচ্ছে, যখনই তুই দাঁড়াতে যাচ্ছিস, তখনই কি হচ্ছে, পায়ের যে কোষগুলো আছে, পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি আছে, তাহলে সেই এনার্জি তৈরি করতে পারছে না, তখনই মনে হচ্ছে তোর পাটা ঝিমঝিম করছে। চলতি কথা আমরা বলে দিই কি না, ব্লাড সার্কুলেশন বা রক্তের সংবহনে বাধার সৃষ্টি হয়েছে। নেক্সট যে ডিজিজটা আসছি, সেটা হচ্ছে রেসপিরেটরি ফেলিওর, মানে শ্বসনতন্ত্র ফেল হয়ে গেছে। বল। প্রতিরোধ অক্সিজেন তোর গিয়ে বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, বা নর্মাল ব্রিদিং এ আসতে হবে, এই হচ্ছে বিষয়। উপায় একটা হতে পারে, তুই আর্টিফিশিয়াল অক্সিজেন দিতে পারিস, যদি সেটা তো অন্য জায়গায় চলে গেল কোশ্চেনটা, আইসিইউ তে চলে যেতে হবে তোকে, আইসিইউ থেকে ঘুরে আসতে হবে। যেটা আমরা বলে থাকি না, ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বলি না, পেশেন্টটা বলে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। ভেন্টিলেশন মানে কি? মানে ভেন্টিলেশন মানে হচ্ছে আর্টিফিশিয়াল রেসপিরেশন, অর্থাৎ বায়ুতে যে অক্সিজেন আছে সেখান থেকে সে অক্সিজেন নিতে সমর্থ হচ্ছে না তার ফুসফুস, তার জন্য তাকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে। একটা হচ্ছে সিসিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, আরটা হচ্ছে আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। ফার্স্টে আছে সিসিইউ তে। তো সিসিইউ যদি রিকভার করে গেল, তো বেঁচে বেঁচে গেল সে পেশেন্ট। ফার্স্টে আছে নর্মাল ভেন্টিলেশন, সেখান থেকে আসবে সিসিইউ, সেখান থেকে আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। আরটা এক্সট্রিম কন্ডিশন থাকে, একে বলা হয় ইসিইউ এমার্জেন্সি কেয়ার ইউনিট। তো অনেক ক্ষেত্রে কি হয়, তোর আইসিইউ আর সিসিইউ কে, সরি, আইসিইউ আর ইসিইউ কে ইকুয়াল করা হয়, অনেক হাসপাতালে করে দিয়েছে, মানে তোর কোনো পার্থক্য নেই, কিন্তু নর্মালি আইসিইউ আর ইসিইউ কিন্তু আলাদা। তো ফার্স্টে ভেন্টিলেশনটা দেওয়া হয় এই কারণে, সে নর্মালি নিতে পারছে না, মুখে দেখবি অক্সিজেন ইয়ে লাগানো থাকে, দেখবি মাস্ক টাইপের লাগানো থাকে একটা কাচের, সে ওখান থেকে অক্সিজেন নিচ্ছে, সেখান থেকে যখন মানে লাংসের দিকে ফেলিওর দিকে যাচ্ছে, সে নিতে পারছে না, যে রেসপিরেটরি ফেলিওরে আসছি, বুঝছি, সেখানে যাচ্ছে, সেখানে রাখা হবে সিসিইউতে। তো নর্মালি সিসিইউ থেকে ম্যাক্সিমাম পেশেন্টই সার্ভাইভ করে ফিরে আসে। আইসিইউ বা ইসিইউতে চলে গেলে সার্ভাইভাল রেট কমে গেছে, মানে সে শেষ অবস্থা আর কি, 90% চান্স, মানে 10টা পেশেন্টের মধ্যে 8টা থেকে 9টা মারাই যাবে আর কি। তো নেক্সট কন্ডিশনে বুঝতে পারবি বিষয়টা, দেখ রেসপিরেটরি ফেলিওর এটা দুটো ভাবে হতে পারে। টাইপ 1 ডিউ টু পুয়ার ভেন্টিলেশন, এই যে একটু করে বললাম, ইন দ্য লোকালাইজড এরিয়া অফ লাংস, অর্থাৎ ফুসফুসের নির্দিষ্ট কিছু অংশে নির্দিষ্ট অংশে কি হচ্ছে না, O2 CO2 যে আদান প্রদান সেটা হতে পারছে না। আরটা হতে পারে টাইপ 2 সিভিয়ার লাং ড্যামেজ, অর্থাৎ বায়ুথলিগুলি খুবই ক্ষতিগ্রস্ত বা অতি ক্ষতিগ্রস্ত। খেয়াল কর, যে সমস্ত পেশেন্টরা দুবার আহ, ইয়েতে কি বলে কোভিডে ভুগেছে, 2 টাইমস, তাদের ক্ষেত্রে কিন্তু এই দিকটা খুব বেশি, রেসপিরেটরি ফেলিওর টাইপ 2। তার কারণ কোভিড ভাইরাসের ক্ষেত্রে, বা যেটা আমরা বলেছি যে কোভিড-19 ভাইরাসের ক্ষেত্রে, যাই হোক না কেন, লকডাউনের সময় ওই ক্ষেত্রে কিন্তু কি হয় না, লাংসের মধ্যে যে স্ক্যাভেঞ্জার সেল থাকে, অনাক্রমতায় পরে পড়বি, মানে ম্যাক্রোফেজ, এক কথায় মনোসাইট থেকে ম্যাক্রোফাজ। তো লাংসের ক্ষেত্রে কি হয় বলা হয় স্ক্যাভেঞ্জার মানে যারা কি করে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাস এলে ধরে ধরে মারবে। তো প্রবলেম হয় কি হয়েছিল কি না, লাংসের মধ্যে ফুসফুসে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ
খরিত হচ্ছিল ওই স্ক্যাভেঞ্জার কোষ দ্বারা, যারা কি করছিল বায়ুথলির যে স্তরগুলোকে ভেঙে দিচ্ছিল। যে মারা যাচ্ছিল দেখছিলি না বায়ুথলিতে, বলা হচ্ছিল না যে অক্সিজেন দেওয়া হচ্ছে, আর্টিফিশিয়াল অক্সিজেন দেওয়া হচ্ছে, তাও বাড়ছে না। তার কারণটা কি, বায়ুথলিগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে নর্মাল O2 CO2 আদান প্রদান ঘটাতে পারছে না। শুধুমাত্র অক্সিজেনকে দিলেও, অর্থাৎ অক্সিজেন সিলিন্ডার দিলেও, পিওর অক্সিজেন দিলেও সে নিতে পারছে না। তো রেসপিরেটরি ফেলিওর ক্ষেত্রে কিন্তু এই দুটো কন্ডিশন, একটা হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে হতে পারে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকভারির দিকে সারানো যায় এটাকে। এটাকে কিন্তু এটা কিন্তু রিভার্সিবল, বা আমি ওকে চেঞ্জ করতে পারি ঠিক মেডিকেশন যদি ঠিক মতন হয়। টিবির ক্ষেত্রে হয়ে থাকে দেখবি, টিবি হলে রিভার্সিবলটা কিন্তু টিবি পেশেন্টদের খুব ভালো দেখা যায়। টিবি মানে তো জানিস নিশ্চয়ই, যে টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়ার জন্য, বা কারো যদি ধর কোনো নির্দিষ্ট জায়গা দিয়ে পেরোচ্ছিল, প্রচুর পরিমাণে ধুলোবালি ঢুকে পড়েছে, তাহলেও কিন্তু তার লাংসের কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু রিভার্সিবল, মানে এটাকে ঠিক করা যাবে। কিন্তু টাইপ 2 সিভিয়ার লাং ড্যামেজ হয়ে গেলে কিন্তু সেটা আর রিপেয়ার হয় না। বল, কোনো প্রশ্ন থাকলে বল। ওই যে টাইপ 1টা, টাইপ 1 দেখ এখানে দুটো বিষয় আছে। স্মোকিং এর ক্ষেত্রে মেন শুরু হয় টাইপ 1 দিয়ে। যদি তুই নর্মাল পেশেন্টের ক্ষেত্রে দেখবি, মানে নর্মাল যারা স্মোকার, চেন স্মোকার নয়, চেন স্মোকারের সমস্যা হচ্ছে কি, যে ধর পাশে কেউ সিগারেট খাচ্ছে তাকে দেখে মনে হবে সে আমি সিগারেট খাই আর কি, হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে চেন স্মোকার, বা ধর একদিনে প্রায় 2 বান্ডিল বিড়ি বা ধর 2-3 প্যাকেট সিগারেট শেষ করে গেলো, চেন স্মোকার। তো এদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা, এখানে কিন্তু টাইপ 1 টাইপ 2 দুটোই হতে পারে, বুঝেছে? তো নর্মালি যারা ধর অকেশনাল স্মোকার, তাদের ক্ষেত্রে কিন্তু টাইপ 1 হয়েই থাকে, মানে লাংস কিন্তু কিছুটা ড্যামেজ হয়। তো দেখবি খেয়াল করে তাদের দেখবি ঠান্ডা লাগলে যে কফ জমলে বুকে খুব তাড়াতাড়ি দেখবি কফটা দেখবি সাস্টেন করে যায়, থেকে যায়। তো নর্মালি দেখবি যে স্মোকিং করে না, মানে নন স্মোকার যারা, তারা দেখবি কিন্তু ঠান্ডা লাগলেও হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি হোক, দেখবি কফটা উঠে গিয়ে লাংসটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু স্মোকিং এর ক্ষেত্রে, বা ধর শুধু স্মোকিং না বলা ভুল হবে, যারা ধর কলিয়ারি অঞ্চল বা কোনো বড় কলকারখানা আছে, যেমন ধর এদিকে দুর্গাপুর, বা একদম দুর্গাপুরে কলকারখানার কাছাকাছি যারা থাকে, বা ধর কলকাতার দিকে যারা থাকে, বা তোমার এখন এবার যেমন এবার শুনছি যে দিওয়ালির আগে দিল্লির হাল খুব খারাপ আর কি। এত এসপিএম এর লেভেল এত হাই হয়ে গেছে যে তোর সবাইকে মাস্ক নিয়ে ঘুরতে হচ্ছে, এত পলিউশন হাই, এই শীত পড়তে না পড়তেই। তো এরকম ধরনের জায়গাতেও কিন্তু এই টাইপ 1 হতে পারে। তো নর্মালি কোনো জন অকেশনাল স্মোকার যদি স্মোকিং ছেড়ে দেয় কোনোভাবে, তাহলে কিন্তু তার লাংস আস্তে আস্তে রিকভার করে যায়। কিন্তু যদি সিভিয়ার জায়গায় চলে যায়, তাহলে কিন্তু সেটা রিকভারি সম্ভব না, ওই আর্টিফিশিয়াল রেসপিরেশন দিয়ে দিয়ে যতদিন পারবে বেঁচে থাকবে। তো সিভিয়ারটা জেনারেলি যায় না, যেমন ধর আমার বাবাই তো ধর সেই যখন ক্লাস 8-এ পড়তো তখন থেকে বিড়ি খাচ্ছে আর কি, স্মোকিং করছে। তো এখনো কিন্তু বাই গড গ্রেস আর কি, সে কিন্তু ঠিকঠাকই আছে। তো দেখবি বাড়িতে ওরকম অনেকে থাকে দেখবি, যে অল্প বিশ কদিন বিড়ি টিড়ি খেলেও সে আক্রান্ত হয়ে গেল ফুসফুসের কোনো ক্যান্সারে বা ইত্যাদি ইত্যাদিতে। আর কেউ দেখবি যে চাচা টাচা হ্যান ত্যান যদি থাকে, বা কোনো বয়স্ক যদি থাকে, সেই দেখবি একদম বলবে আমি 5 থেকে বিড়ি খাচ্ছি, স্মোকিং করছি, আমার কিছুই হলো না, 80 বছর বয়স হয়ে গেল। তো এটা ডিপেন্ড করছে তার টোটাল রেসপিরেটরি সিস্টেমের যে অ্যানাটমিক গঠনের উপর, আর কিছু নির্দিষ্ট জিনের উপর শুধুমাত্র। কিন্তু এখানে আমি যেটা এখানে বলছি সেটা ফিজিওলজিক দিকটা, অর্থাৎ শারীরবৃত্তীয় দিকটা। জেনেটিক দিকটাও কিন্তু এর সঙ্গে যুক্ত কিছুটা হলেও। আর কিছু কোশ্চেন? বাকিগুলো কোথায় গেল? আচ্ছা, নেক্সট আসছি ডিসপনিয়া, ডিফিকাল্টি ইন ব্রিদিং ইন কনসাস সাবজেক্ট। তুই নর্মালি তুই টোটালি কনসাস আছিস, মানে জ্ঞানে আছিস, সব জ্ঞানে আছিস, হয়েছে, নিয়ে হঠাৎ করে তোর নিঃশ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে, কি কারণে হতে পারে? ক্ষণস্থায়ী এগুলো, ডিউরিং এক্সারসাইজ, খুব ব্যায়াম করেছিস, সাইক্লিং করেছিস, সে কারণে হতে পারে। দেখবি নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, হাঁপাচ্ছিস, যেটা হাঁপানি, সোজা কথা জলদি কথা বলে দিই, হাঁপানি আর কি। অর আদার প্যাথোলজিক্যাল সিচুয়েশন, প্যাথোলজিক্যাল মানে কি? প্যাথোলজিক্যাল মানে হচ্ছে কি, না ডিজিজ কন্ডিশন, কিরকম হতে পারে এই ডিজিজ? যেমন ধর কারোর ক্ষেত্রে যদি অ্যাস্থেমা থাকে, অ্যাজমা যেটা বলে থাকি, অ্যাজমা আমি পরে আসবো, বা ধর কমন কোল্ড ইনফেকশন, কমন কোল্ড ইনফেকশন দেখবি ঠান্ডা লাগলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ওটা কিন্তু শুধুমাত্র নাকে মিউকাস জমে আছে সেই কারণে নয়, ফুসফুসের ক্ষেত্রে কিছুটা মিউকাস জমে বলে অ্যালভিওলাই গুলো পর্যাপ্ত পরিমাণ বায়ু আদান প্রদান করতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের কন্ডিশন আমরা পেতে পারি।
নেক্সট আসছি অ্যাসফাইক্সিয়া। এটাও ক্লিনিক্যাল কন্ডিশন, মানে যেখানে ডিজিজ হয়েছে আর কি, হোয়ার বোথ হাইপক্সিয়া অ্যান্ড CO2 রিটেনশন ইজ সিন। খেয়াল কর, হাইপক্সিয়া আলোচনা হয়েছে, টিস্যু মধ্যে অক্সিজেনের ঘাটতি, এবং CO2 রিটেনশন অর্থাৎ শরীর কার্বন ডাইঅক্সাইডকে রিটেনশন মানে কি, সংরক্ষণ করে রাখা, সংরক্ষণ করে রাখার চেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় কিন্তু অ্যাসফাইক্সিয়া হতে পারে। তাহলে CO2টাকে সম্পূর্ণ পরিমাণে শরীর বার করে দিতে পারছে না, এবং একই সঙ্গে যে মানে বার করে দিতে না পারার ফলে কিন্তু অক্সিজেনের একটা টিস্যু লেভেলে গিয়ে ঘাটতি হচ্ছে। এইটাকে আমরা বলে বলে থাকি অ্যাসফাইক্সিয়া। নেক্সট, সায়ানোসিস, এ কন্ডিশন হোয়ার ব্লুইশ অর ভায়োলেট কালারাইজেশন অকার্স বিলো দ্য স্কিন, অর্থাৎ ত্বকের নিচে, চামড়ার নিচে নীল বা ভায়োলেট রঙের বা ভায়োলেট রঙের একটা প্যাচ তৈরি হয়, দাগ তৈরি হয় আর কি, ইন ডিফারেন্ট বডি পার্টস, দেহের বিভিন্ন অংশে। কিভাবে হতে পারে? HbCO2 কনসেন্ট্রেশন ইনক্রিজেস। খেয়াল কর, অক্সিজেন CO2, সরি O2 CO2 ট্রান্সপোর্টের সময় বলা হয়েছিল যে কার্বন ডাইঅক্সাইড ম্যাক্সিমাম তোর পরিমাণ হয় কার মাধ্যমে? HCO3 মাধ্যমে, আর কিছু পরিমাণ প্লাজমা প্রোটিন তার মধ্যে হেমোগ্লোবিনের মাধ্যমে। তাহলে কোনো কারণে এই বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে গিয়ে যদি হিমোগ্লোবিন অক্সিজেনকে ধরতে লাগে বেশি করে, তাহলে কিন্তু কি হবে? অক্সিজেন CO2 কে জেনারেলি ছাড়তে চাইবে না হিমোগ্লোবিন। কার্বন ডাইঅক্সাইডটা আমার ট্রান্সপোর্ট হয়ে আসছে, অর্থাৎ পরিবহিত হয়ে আসছে গলা থেকে ফুসফুস পর্যন্ত এই CO3 দ্বারাই কিন্তু, অর্থাৎ প্লাজমার দ্বারাই কিন্তু, সোজা কথায়। আগের ক্লাসে যদি খেয়াল থাকে সেই জায়গাটা রিক্যাপ করে নিতে পারিস এটা শোনার সময়। তো যদি সেটা তা না হয়ে হিমোগ্লোবিন বা কোনো প্লাজমা প্রোটিন ওকে ক্যাপচার করে নেয় CO2 কে কোনো কারণে, তাহলে কিন্তু সেই CO2 কনসেন্ট্রেশন ব্লাডে, রক্তের মধ্যে বাড়তে থাকে, সেটাকে ফুসফুস ছাড়তে পারে না। তো এই কারণে কি হবে না, সোজা কথায় একটা ডিঅক্সিজেনেটেড ডিঅক্সি হিমোগ্লোবিন এর পরিমাণ বৃদ্ধি পায়। এটাই আমরা বলে থাকি কি, সায়ানোসিস। তো বাচ্চাদের ক্ষেত্রে এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি কি, ব্লু বেবি। এটাকে আমরা বলে থাকি ব্লু বেবি, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে হলে হয় নীল শিশু বলা হয় বাংলায়। তো ব্লু বেবির ক্ষেত্রে ওই একই ধরনের সিমটম হবে, এবং যেহেতু শিশুদের দেহের সাইজ ছোট হয়, তাই কিন্তু এই প্যাচটা খুব বেশি করে বোঝা যায়, তাই একে বলা হয় ব্লু বেবি বা ব্লু বেবি সিনড্রোম। ব্লু বেবি সিনড্রোম। নেক্সট আসছে অ্যাজমা, যেটা আমি বলছিলাম অবস্ট্রাকশন ইন দ্য ব্রঙ্কাস, এই যে অর্থাৎ ব্রঙ্কাসের মধ্যে অবস্ট্রাকশন, বাধা, ডিউ টু ফ্লুইড ডিপোজিশন, মানে জলজ বিষয় বা মিউকাস, মিউকাস হতে পারে, অর ডাস্ট ডিপোজিশন, ধুলোবালি জমা পড়ে গেছে, অর কার্বন পার্টিকেল ডিপোজিশন, ওই যে স্মোকিং টোকিং করলে যেটা হয় একটু আগে বলছিলাম, উইথ ব্রেথলেস অর ডিফিকাল্টি ব্রিদিং, অর্থাৎ নিঃশ্বাস সে নিতে পারছে না, বা সেই প্রশ্বাস ঠিক মতো চালাতে পারছে না, বা প্রশ্বাস নিতে তার সমস্যা হচ্ছে। এই অবস্থাটাকে আমরা বলে থাকি অ্যাজমা, বাংলায় বলা হয় অ্যাজমা, ইংলিশে বলা হয় অ্যাস্থেমা আর কি। তো যাই হোক না কেন, তো এক্ষেত্রে কিন্তু মূলত বিষয়টা হচ্ছে কি না, ওই ফ্লুইড বা মিউকাসের ডিপোজিশন হয়েছে, জমে গেছে, বা ডাস্ট, ধুলো কণা জমেছে, বা কার্বন পার্টিকেল বা কার্বনের কণা জমেছে। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কার্বন পার্টিকেল কমবে কার জন্য? স্মোকিং এর জন্য, ডিউ টু স্মোকিং। নেক্সট আছে COPD। এটা খুব ভালো করে দেখে যাস নামটা, ক্রনিক, ক্রনিক মানে দীর্ঘদিন ব্যাপী বা অনেকক্ষণ, ডিপ অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ ফুসফুস কোনোভাবেই O2 CO2 যে আদান প্রদান সেখানে অংশগ্রহণ করতে চাইছে না, এবং এটা দীর্ঘদিন ধরে চলছে প্রায়, এবং খুব বেশি পরিমাণ সেই পেশেন্টকে কষ্ট দিচ্ছে। সেটা তার কার জন্য না, অবস্ট্রাকশন হচ্ছে কোথায়? এই যে গ্যাস এক্সচেঞ্জ অবস্ট্রাকশন ইন বোথ লাংস, উভয় লাংসের মধ্যে যদি গ্যাসের আদান প্রদানের ব্যাঘাত ঘটে, হুইচ ইনক্লুডস এমফাইসিমা। এমফাইসিমা একটা কন্ডিশন যেখানে অ্যালভিওলাই গুলো সঠিক পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে প্রসারিত হতে পারে না, এটাকে বলা হয় এমফাইসিমা। এবং ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস রোগ হয়, ব্রঙ্কাসে ইনফেকশন হয়েছে। খেয়াল কর, ওই যে ব্রঙ্কাস বলছিলাম, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল আসছিল, তো ব্রঙ্কাসের মধ্যে ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত যেটাই হোক না কেন, এবং সেই ব্রঙ্কাস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাহলে কিন্তু কি হবে না, হাওয়া ওই বায়ুথলি পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারবে না। তো সিওপিডির যে ট্রিটমেন্ট, সেটা কিন্তু খুবই মানে রিস্কি ট্রিটমেন্ট। নর্মালি
যেহেতু একটু হোল্ড করার ফোন আসছে। হ্যাঁ ক্লাস করাচ্ছি, ক্লাস করে ফোন করছি। হ্যাঁ। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ। তো এখানে যেটা আমি বলতে চাইছি যে ইয়ের ক্ষেত্রে এই সিওপিডির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইরিভার্সেবল আর কি। দ্বারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইরিভার্সেবল, কিছু ব্যতিক্রম ছাড়া। তার কারণ যে ড্রাগস গুলো বা যে ওষুধগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সে কিন্তু একদম অ্যালভিউলার লেভেলে কাজ করে। তো তো যদি কোনো কারণে অ্যালভিউলার এপিথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা অ্যালভিউলার যে আবরণী কলা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন সেখানে কিন্তু ব্লাড সাপ্লাই থাকবে না। যেটা এমফাইসিমার ক্ষেত্রে হয়ে থাকে, তো বা ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে হয়ে থাকে, তো ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে কিন্তু সেখানে মেডিকেশনটা পৌঁছাতে পারবে না। তো সিওপিডি যদিও খুব রেয়ার, কিন্তু হয় না এমন নয়। আমি সিওপিডি পেশেন্ট এরকম দেখেছি বর্ধমানে যখন থাকতাম তখন। তার কারণ ওই রানীগঞ্জ ইত্যাদি কলিয়ারি অঞ্চলে যারা ওই ইয়ের নিচে যায় আর কি, কলিয়ারি খাদানের নিচে যায় আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু সিওপিডি খুব প্রায়শই দেখা যায়। তো তাদের নর্মালি যে সমস্ত শ্রমিকরা কাজ করে ওখানে তাদের অ্যাভারেজ যে লাইফ স্প্যান কিন্তু ওই 40 থেকে 55, মানে 55 বছরের। ওটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট, মানে কেউ যদি 55 বছর বেশি বেঁচে যায় তাহলে কিন্তু রেয়ার এরকম। তার কারণটা হচ্ছে কি না, লাংস প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া তো ধর এই অ্যাজমা জাতীয় সিমটম তো তাদের মধ্যে থাকেই। এটা হচ্ছে সিওপিডি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে অ্যাক্লেমাটাইজেশন বা অ্যালটিটিউড সিকনেস ডিউ টু ফল ইন অক্সিজেন কনসেন্ট্রেশন হোয়েন ক্লাইম্বিং মাউন্টেন্স। অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যদি ঘুরতে যাস সেটা খুব বেশি পরিমাণে দেখতে পাবি। তো সেখানে কি হবে, যত তুই উপর দিকে উঠবি দেখবি মাথা ঘুরছে, বমি বমি ভাব আসছে। তার কারণটা হচ্ছে কি না, অক্সিজেনের ঘাটতি হচ্ছে ডিউ টু যে চাপ, বায়ুচাপ কমে যাওয়ার জন্য। তো নর্মালি দেখবি যারা এই ধর এই যে কার্গিল টার্গিলে যে সমস্ত আর্মির যে সমস্ত ইন্ডিভিজুয়ালরা থাকে, মানে সৈন্যরা থাকে আর কি, তো তাদেরকে কখনোই দেখবি হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে নামানো হয় না। খেয়াল করে দেখেছিস কি? যদি যুদ্ধকালীন কোনো পরিস্থিতি হয় বা এই ধরনের কোনো সিচুয়েশন আসে, তাহলে কিন্তু কখনোই আর্মির যারা থাকে তাদেরকে কখনোই কিন্তু হেলিকপ্টার করে গিয়ে নামিয়ে দেবে না। তার কারণ কিন্তু তারা কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। তার কারণ ওখানে হুট করে সমতল থেকে হুট করে অক্সিজেন কম চাপযুক্ত অঞ্চলে গেলে তাদের মধ্যে বমি বমি ভাব আসতে পারে, মাথা ঘুরতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে অক্সিজেনের যে ঘাটতির জন্য। এবার এই যে তাদেরকে পাহাড়ে আস্তে 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 ওঠানো হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় অ্যাক্লেমাটাইজেশন। অর্থাৎ অর্থাৎ যে অ্যাডজাস্টিং মেকানিজম অফ দ্য বডি, সেটাকে বলা হচ্ছে অ্যাক্লেমাটাইজেশন। আর যে হাইয়ের কনসেপ্ট মানে পাহাড়ের উপরে চাপলে, পাহাড়ের উপরে চাপার ফলে যেটা হয়, একে আমরা বলে থাকি পর্বত পীড়া, বাংলায় বলা হয়। নামটা খুব ইন্টারেস্টিং, পর্বত পীড়া বা মাউন্টেন সিকনেস। বল, মোটামুটি এই রোগ কটা তোদের দেখলেই হবে। টেক্সট বই একটু দেখিস, যদি কোনো কোয়ারিজ থাকে বলবি, তোদের কোনো কোয়ারিজ থাকলে বল। আচ্ছা, আর কারো কিছু? দেখ, স্মোকিংটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং, আর একটা হচ্ছে প্যাসিভ স্মোকিং। তো অ্যাক্টিভ স্মোকিং মানে যে খাচ্ছে, সিগারেট স্মোকিং করছে, সেটা হলো অ্যাক্টিভ স্মোকিং। আর যেটা প্যাসিভ স্মোকিং সেটা হচ্ছে যে কেউ স্মোকিং করছে, আমি সেই পরিবেশে আছি, তো আমাকে আইদার নাকে কিছু লাগিয়ে রাখতে হচ্ছে, কিংবা সেখান থেকে আমি পালিয়ে আসতে পারলাম না, সেই ওই স্মোকিং যুক্ত মানে হাওয়াটা আমি নাকে ইনহেল করলাম, মানে খেলাম, মানে কি প্রসেসের সাহায্যে নিলাম। তো প্রবলেমটা হচ্ছে যে যে স্মোকটা স্মোকিং এর জন্য ছাড়া হচ্ছে, সেটা ম্যাক্সিমাম কোন মধ্যে কিন্তু থাকে কিছুটা নাইট্রোজেন ডাইঅক্সাইড আর কিছুটা সালফার ডাইঅক্সাইড আর কি, বা কিছুটা কার্বন মনোক্সাইডও থাকে। এবার ঘটনা হলো ওটা যে নিচ্ছে সে তো যা হওয়ার হলো, কিন্তু পরিবেশে এলে বায়ুর অন্যান্য যে গ্যাসগুলো আছে তার সঙ্গে তাদের বিক্রিয়া দ্বারা অনেক সময় SO3 সালফার ট্রাইঅক্সাইড বা নাইট্রাস অক্সাইড বা নাইট্রিক অক্সাইড তৈরি হতে পারে। তো এইগুলো হলে কিন্তু যে প্যাসিভ স্মোকার, যে অর্থাৎ যে নিজে স্মোকিং করছে না, পাশের হাওয়া নিচ্ছে, তার কিন্তু ফুসফুসের মধ্যে তার অ্যালভিওলার 12টা বাজতে পারে, অ্যালভিওলার ড্যামেজ। অথবা
তোর রেসপিরেটরি যে অঞ্চল আছে অর্থাৎ শ্বসনতন্ত্রের উপরের যে অঞ্চল অর্থাৎ ট্র্যাকিয়া বা ব্রঙ্কাস সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে যেটা ইদানিং দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু আইসিএমআর রিপোর্ট 2020-21, তো সেখানে বলছে যে মিউকাস যে ক্ষরণ হয় নর্মালি, মানে আমাদের শ্বাসনালীর মধ্যে যে মিউকাস বা শ্লেষ্মা যেটা ক্ষরিত হয়, যার কাজ হচ্ছে মূলত ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ধুলোবালি কণাকে ট্র্যাপ করে নেওয়া, ধরে নেওয়া। তো সেক্ষেত্রে কিন্তু সেই মিউকাস ক্ষরণ বেড়েও যেতে পারে বা কমতেও পারে। এই একটা জায়গা। 2 নম্বর হচ্ছে যে ওই কার্বন পার্টিকেল যেটা রয়েছে সেটা যাওয়ার ফলে সিওপিডির যে তাদের মধ্যে সিমটম দেখা যায় না, দেখা যায় খুব অল্প, কিন্তু তারা ম্যাক্সিমাম সাফার করে অ্যাজমাতে। মানে কেউ যদি খুব বেশি পরিমাণ বা বছরের পর বছর প্যাসিভ স্মোকার হয়ে থেকে যায় না, মানে 5 বছর 10 বছর হয়ে যদি থেকেই যায় ওরকম এনভায়রনমেন্টে, তার কিন্তু পরবর্তী ক্ষেত্রে অ্যাজমা হওয়ার সম্ভাবনা বাড়ে অন্যান্য ডিজিজের তুলনায়। কারণ সে তো নিজে খাচ্ছে না, যেহেতু সে নিজে স্মোকিং করছে না, তো একটা সময় পরে সে নর্মাল অ্যাটমসফিয়ারে চলে আসছে বলে তার ওই অ্যাসফ্যাক্সিয়া বা ডিসপনিয়া বা হাইপক্সিয়া ওই ধরনের কোনো জিনিস আসতে মানে সিমটম তৈরি হয় না, মানে পার্মানেন্ট সিমটম তৈরি হয় না, কিন্তু অ্যাজমাটা কিন্তু হতেও পারে। হয়েছে তো কাজে কাজে এই হচ্ছে ওভারঅল বিষয়। ম্যাক্স স্মোকিং ওই জন্য দু জায়গা থেকে খারাপ। একটা হচ্ছে ওই অন্যান্য গ্যাসের সঙ্গে রিয়াকশন করে যে গ্যাসটা আমার নাকের মধ্যে ঢুকছে সেটা ক্ষতিকর, প্লাস সেই কার্বন পার্টিকেল যেটা ঢুকছে ওর মধ্যে দিয়ে সেটাও কিন্তু আলটিমেটলি আমার লাংসকে ক্ষতি করছে। যাই হোক, বল আর কিছু। বেশ, তাহলে আমি এখানে ছাড়ছি, আমি তোদের ক্লাস ভিডিওটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, আর এর পিডিএফটা আমি ওটা অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে? আর রেসপিরেটরি সিস্টেমটা আজকে কমপ্লিট করলাম। যদি ওই তোরা একটু ইয়েটা পড়বি, ওই লাং ক্যাপাসিটি জায়গাটা পড়বি, ওই কত পরিমাণ বায়ু একসাথে নিতে পারি নর্মালি, বেশি যে চাপ দিলে বা বেশি জোরে প্রশ্বাস নিলে কত পরিমাণ বায়ু ঢুকতে পারে, বা তার ফুসফুসের ধারকত্ব কত আর কি, ক্যাপাসিটি, ওটা একটু টেক্সট বই পড়বি, ওই ভ্যালুগুলো মনে রাখতে হবে। যদি সমস্যা হয় ওটা অফলাইন ক্লাসের জন্য হোল্ড আপ রাখবো, ঠিক আছে? ছাড়ছি তাহলে আজকে এখানে।